আচ্ছা, 5 নম্বর পর্যন্ত শেষ করতে পেরেছে সবাই? আচ্ছা, তাহলে আমি আজকে 6 নাম্বার থেকে করছি, ঠিক আছে? 6 নাম্বার থেকে করছি। 6-এর 2 নাম্বারটা দেখো। 6-এর 2 ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx। 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx। দেখো, এটাকে আমরা কোনো ফর্মুলার মধ্যে ফেলতে পারছি না, কোনো রকম প্রতিস্থাপনা করতে পারছি না। আমরা যেটা করতে পারি এখানে, আমরা যদি উপরে একটা 1 মাইনাস sin x দিয়ে গুণ করি আর নিচে আরেকটা 1 মাইনাস sin x দিয়ে গুণ করি, তাহলে কি অবস্থা হয়? দেখো, 1 মাইনাস sin x আর 1 প্লাস sin x হবে 1 মাইনাস sin স্কয়ার x। তার মানে 1 মাইনাস sin স্কয়ার x এর পরিবর্তে লেখা যাবে cos স্কয়ার x 1 মাইনাস sin x dx। আমাদের কিন্তু মনে রাখতে হবে টেকনিকটা। লব এবং হরকে আমরা এটাকে বলি যে অনুবন্ধী দিয়ে আমরা গুণ করেছিলাম। এখানে আমরা আসলে 1 মাইনাস sin x দিয়ে আমরা লব এবং হরকে গুণ করেছি, এবং গুণ করাতে আমরা নিচে একটা উৎপাদক পেয়েছি, একটা রাশি পেয়েছি, cos স্কয়ার x পেয়েছি। এখন এখানে কি হচ্ছে দেখো, এটাকে আমি লিখতে পারি 1 বাই cos স্কয়ার x মাইনাস sin x বাই cos স্কয়ার x dx। তাহলে 1 বাই cos স্কয়ার sec স্কয়ার x মাইনাস, এখান থেকে দেখো sin x বাই sec x। cos স্কয়ার x কে যদি আমি cos x into cos x লিখি, তাহলে 1 বাই cos x, মানে এইভাবে লিখতে যাচ্ছি। একটাকে আমি লিখলাম 1 বাই cos x আর আরেকটাকে আমি লিখলাম sin x বাই cos x। এই লাইনটা আমি একটু বাড়তি লিখেছি বোঝার জন্য। cos x গুণ করলে cos স্কয়ার x হবে, তাহলে sec স্কয়ার x 1 বাই cos x মানে sec x আর sin x বাই cos x হচ্ছে হলো tan x। দেখো, আমি এই কাজগুলো করার পরে আমি এগুলোকে একটা নির্দিষ্ট ফর্মে আমি আনতে পেরেছি। সেই ফর্মটা কি? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x। তোমরা জানো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x সমান কত? tan x। tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, কাজেই sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x হবে। আর ইন্টিগ্রেশন অফ sec x tan x dx কত হবে? sec x আমরা জানি ডিফারেন্সিয়েশন sec x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec x tan x, আর sec x tan x কে ইন্টিগ্রেশন করলে হয় sec x। আর একটা ইন্টিগ্রেশন জনিত কনস্ট্যান্ট বা আমরা যেটাকে বলি সমাকলন জনিত ধ্রুবক c যোগ করলাম, তাহলে রেজাল্ট হচ্ছে tan x minus sec x plus c। ছোট্ট ম্যাথ, হ্যাঁ। এটাকে আমরা এরকম ম্যাথ হলে হয়তো 2 মার্কস হবে, কিন্তু আমরা এটাকে 4 মার্কসের প্রবলেমও কনভার্ট করতে পারবো। যদি আমরা লিমিট দিয়ে দেই, তাহলে কিন্তু এটা একটা 4 মার্কসের প্রশ্ন হয়ে যাবে। যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করব, তখন আমরা লিখবো, দেখবো যে এখান থেকে আমরা লিমিট দিয়ে প্রবলেমগুলোকে করতে পারবো। আরেকটা আমি দেখাচ্ছি তোমাদের এখান থেকে। যেমন 3 নাম্বার, integration of dx by 1 plus cos x, integration of dx by 1 plus cos x। 3 নাম্বারটা যেটা আছে, integration of dx by 1 plus cos x। এখানে দেখো, এটাকে কিন্তু আমি আবার আগেরটার মতো ওইরকম অনুবন্ধী দিয়ে গুণ করে আমি করতে পারি, কারণ আমাকে ফাংশনটা দেখে বুঝতে হবে 1 plus cos x কিন্তু আমি ফর্মুলা ফেলতে পারি। যে ফর্মুলাটা কি? এটা হতে পারে 1 plus cos x equals to 2 cos square x by 2, ঠিক কি না? উপগুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 2 cos square theta equals to 1 plus cos theta। 2 cos square theta equals to 1 plus cos theta। তাহলে 2 cos square 2 সূত্রটা আমি আবার লিখছি,
2 cos স্কয়ার থিটা বা a ইকুয়াল টু 1 প্লাস cos 2ac। গত ক্লাসে আমি এটা নিয়ে অনেক কথা বলেছি। তাহলে এখানে আমি যদি এই ডান পাশে আমি যদি শুধু a দিয়ে দেই, আমি যদি এখানে লিখি 1 প্লাস cos a twice a এর জায়গায় যদি a লিখি অর্থাৎ অর্ধেক করে দিলাম, তাহলে এই বাম পাশে আমার a এর জায়গায় এটা হবে a/2। এটাকে আমরা বলেছি উপগণিত কোণের সূত্র। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে, হাফটা ধ্রুবক আমি বাইরে নিয়ে আসলাম। cos স্কয়ার x/2 মানে হচ্ছে sec স্কয়ার x/2 dx। তাহলে কত হবে, sec স্কয়ার x/2 কে ইন্টিগ্রেশন করা যায়, কত হবে ইন্টিগ্রেশন করলে বলো তো, tan x/2। আর প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমরা চিন্তা করি, তাহলে x/2 কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে x এর সহগ দিয়ে ভাগ করতে হয়, গুণ করতে হয়, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর সহগ দিয়ে ভাগ করতে হয়। তো x এর সহগ হচ্ছে এখানে হচ্ছে কত, হাফ। তাহলে এই tan x/2 কে আমার হাফ দিয়ে ভাগ করতে হবে, tan x/2 কে আমার হাফ দিয়ে ভাগ করতে হবে, আর সাথে একটা c যোগ করতে হবে। তার মানে আমার রেজাল্ট হবে তাহলে tan x/2 c। এটা হবে আমার রেজাল্ট, tan x/2 c। আচ্ছা, এখানে এটা ভাবার কোনো কারণ নেই যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট অন্যটা ইম্পর্টেন্ট না, এটা বোর্ডে আসছে বা বাকিটা বোর্ডে আসেনি, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদেরকে এই ইন্টিগ্রেশনগুলো সবগুলো করতে হবে, হ্যাঁ, নিয়মগুলো আমাদের শিখতে হবে। তাহলে 6 নম্বরে যে কয়টা আছে সব কয়টা মোটামুটি একই টাইপের, এই সব কয়টাই তোমাদের করতে হবে। যদি কোনোটা না হয়, যদি তোমরা আমাকে বলো তাহলে আমি সেগুলো করে দেব। আমি আমার সামনের দিকে যাচ্ছি। দেখো 7 নম্বর, 7 নম্বরে দুইটা ম্যাথ আছে। 7 নম্বরে আমি একটা করছি, 2 নম্বরটাই করছি। 7-এর 2 ইন্টিগ্রেশন x প্লাস 35 ডিভাইডেড বাই x মাইনাস 25 dx। এরকম অবস্থা যদি হয়, যদি আমাদের লব এবং হর অর্থাৎ ভগ্নাংশ আকারের ফাংশন যদি থাকে এবং লব এবং হর, ওই ভগ্নাংশের লব এবং হরে যদি x এর পাওয়ার একই থাকে, x এর ঘাত যদি একই থাকে, তাহলে আমরা লবকে হর দিয়ে ভাগ করব। লব কোনটা, উপরেরটা না, অর্থাৎ x প্লাস 35 কে আমি x মাইনাস 25 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফলটা হবে এরকম, দেখো 1 মাইনাস x মাইনাস 25 তো x 60 dx। এখন লসাগু করলে কত হচ্ছে, x মাইনাস 25, তাহলে উপরে x মাইনাস 25 প্লাস 60 মানে 35। এখন ভাবতে পারো যে আমি কিভাবে লিখলাম উত্তরে। তো সেক্ষেত্রে তুমি একেবারে সেই নিচের ক্লাস 7 থেকে যে অ্যালজেব্রা আমরা শিখেছি, এই অ্যালজেব্রার নিয়ম প্রয়োগ করতে পারো। x প্লাস 35 কে x মাইনাস 25 দিয়ে ভাগ করো। তো ভাগ আমরা কিভাবে করি, এই x x মিলাতে হবে, তাহলে কয়বার যাবে, একবার। 1 লিখলেই হয়, তাহলে হর দিয়ে ভাগ, এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 ইনটু x তার মানে x, আর 1 ইনটু মাইনাস 25 তার মানে মাইনাস 25। তারপর আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে দিলাম, তাহলে এখানে কত থাকবে, 60। তাহলে এই x প্লাস 35 কে x মাইনাস 25 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হবে, 1 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ থাকছে হলো 60 বাই x মাইনাস 25। তাহলে ভাগশেষ আর ভাগফল এই দুটো মিলে আমরা পাবো। ঠিক আছে না? এখন দেখো এখানে আমি এটাকে লিখতে পারবো। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে 7 নম্বর, তাই না? 7। আচ্ছা, এখন দেখো এই 1 কে ডিভিশন করলে কত হবে। আচ্ছা, আমি একটু বোঝানোর জন্য একটু ভেঙে লিখলাম, এটা না লিখলেও ভেঙে হয়। 60টা ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অথবা ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x মাইনাস 25 dx। এরকম তো হওয়ার কথা, তাই না?
আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হবে বলো তো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স আর সাইড কনস্ট্যান্ট, এটা কি ইন্টিগ্রেশন করলে বলতে পারো তোমরা? 1/x-25 ইন্টিগ্রেশন করলে পারো। আমরা গত ক্লাসে তোমাদের বলেছি ডি ডিএক্স অফ এল এন এক্স কত লিখেছিলাম বলতো? 1/x। তাহলে এই 1/x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো ln x। এখন তুমি মনে করো এই x এর জায়গায় x না থেকে যাই থাকুক না কেন, এটা থাকলেও ইন্টিগ্রেশন করলে সেটাই হবে ln x - c। অর্থাৎ x এর সাথে যদি কোনো ধ্রুবক সংখ্যা যোগ বা বিয়োগ রূপে থাকে তাহলে সেটাই থাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো লগারিদম অফ x - 25 প্লাস c। এখানে একটা কথা মনে রাখবা, এখানে আসলে পরমাণ চিহ্ন দেওয়া উচিত, মডুলাস চিহ্ন দেওয়া উচিত। কারণ লগারিদমের আর্গুমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু মান পাওয়া যায় না, জানো তোমরা সেটা? যেমন লগারিদম অফ -1, লগারিদম অফ -2 এগুলো কিন্তু নির্ণয় করা যায় না। যার ফলে আমরা লগারিদমকে যখন নিব তখন আমরা কিন্তু সেখানে এরকম পরম মান চিহ্ন ইউজ করব, মডুলাস চিহ্ন ইউজ করব। মনে থাকবে কথাটা? আনিকা বুঝতে পারছো তুমি? জি স্যার। ওকে, তাহলে আমরা এই 7 নম্বরের কথা বললাম। এবার আমরা 8 নম্বরে যাচ্ছি। 8 নম্বর আরেকটা নিয়ম, আরেকটা মেথড। 8 নাম্বার আমি বলেছি যে এরকম অনেক নিয়ম আছে, সবগুলো নিয়মে আমাদের শিখতে হবে। এখান থেকে আমি একটা করি, আমি 2 নাম্বারটা করি। 8 এর 2 ইন্টিগ্রেশন dx বাই root over of 2x plus 5 minus root over of 2x minus 3। এটা হচ্ছে 8 এর 2 নাম্বার। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই আমরা কি করি? এটাকে কোনো ফর্মুলায় ফেলা যাচ্ছে না। এখানে আমরা ঠিক আগেই আমরা যেভাবে করেছিলাম এটাকে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করতে পারি। অনুবন্ধী দিয়ে লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে এটা অনুবন্ধী কত হবে বলতো? 2x plus 5 plus root over 2x minus 3 প্লাস থাকলো মাইনাস। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম, আমরা যেটাকে বলেছিলাম যে a প্লাস b থাকলে a মাইনাস b দিয়ে গুণ করব, অথবা c প্লাস root over of b থাকলে c মাইনাস root over of b দিয়ে গুণ করব, এই টাইপের। তাহলে এখানে হচ্ছে হলো আমার root over of 2x plus 5 plus root over of 2x minus 3। এটা দিয়ে আমি লব এবং হরকে গুণ করেছি। এখানে হচ্ছে 2x plus 5 minus root over of 2x minus 3 into dx। এই dx টাকে আমি উপরেও লিখতে পারি অথবা সামনে লিখতে পারি। সামনে লেখা মানে এটা উপরেই লেখা আছে, dx লিখতে হবে। ইন্টিগ্রেশন চিহ্ন থাকলে dx লিখতে হবে, আর এখানে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে। এখানে ইন্টিগ্রেশন চিহ্ন না দিলে এটা ভুল হবে। এখন দেখো কি হচ্ছে, নিচে আমি লিখতে পারি a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার twice x plus 5 minus twice x plus 3 প্লাস মাইনাস মাইনাস 3। নাকি ভুল হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে না রবিউল? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, উপরে থাকছে কি দেখো, root over of 2x plus 5 root over of 2x minus 3 dx। ওকে, এখন নিচে দেখো 2x 2x কেটে যাবে, তাহলে 1/8 1/8 যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। তাহলে root over of 2x plus 5 plus root over of 2x minus 3 dx। দেখো এখন কিন্তু আমি এই চ্যাপ্টারের প্রথমে যে ম্যাথ ছিল, গত ক্লাসে আমি যেটা করেছিলাম 1 নাম্বার যে ম্যাথ করেছিলাম, 1 নম্বরে যে ম্যাথ গুলো ছিল প্রতিস্থাপন পদ্ধতি যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই রকম অবস্থা চলে আসছে। root over of
2x plus 5 plus root over of 2x minus 3। এখন আমি এটাকে কিভাবে, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, আর এটা তোমার একটু সুবিধা হবে, গত ক্লাসে পড়নি, এখন একটু মনে তুলতে হবে। এটাকে আমি লিখতে পারি root over of 2x plus 5, এটা আমার প্রথম অংশ। এটাকে আমি আলাদা করে ফেলবো, এটাকে আমি একদম দিয়ে দিলাম dx। পরেরটাকে আমি আলাদা করে ফেললাম, ইন্টিগ্রেশন অফ root over 2x minus 3 dx। আমি আলাদা করে দেখালাম, আমি সহজে করতে পারতাম, এক লাইনে করে ফেলতে পারতাম, কিন্তু আমি একটু বোঝানোর জন্য আমি এটাকে লেন্দি প্রসেসে গেলাম। তাহলে এটাকে আমি কিভাবে দিচ্ছি বলো তো, এখানে আমরা কিভাবে ডিরেকশন নেবো? এটাকে জেড ধরবো। কাকে জেড ধরবো আমরা? কাকে জেড 2x ধরবো? plus 5 2x plus 5। ভেরি গুড। তাহলে আমি এখানে ধরি জেড ইকুয়াল টু 2x plus 5। তাহলে জেড ইকুয়াল টু আমি 2x plus 5 ধরি, তাহলে বলেছিলাম এই জেডটাকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে হবে 2, তার মানে dz ইকুয়াল টু আমি করছি 2 ইনটু dx। আমি এখান থেকে dx এর মানটা বের করব, তাহলে dx ইকুয়াল টু হবে dz বাই 2। তাহলে প্রথম অংশের জন্য, ওটা আমি প্রথম অংশের জন্য ধরেছি, তাহলে এটা হচ্ছে 1/8 ইন্টিগ্রেশন 2x plus 5 কে আমি z ধরেছি, যেহেতু রুট ওভার ছিল তাহলে z টু দি পাওয়ার হাফ লিখতে পারি, আর dx এর পরিবর্তে লিখতে পারি dz বাই 2। কি বুঝতে পেরেছো এটা? जी सर। বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে দ্বিতীয় অংশের জন্য যদি আমি করি, দ্বিতীয় অংশটা আমি অন্য আরেকটা ভ্যারিয়েবল নেই, মনে করো u ধরি, u ইকুয়াল টু ধরলাম মনে করো 2x minus 3 দ্বিতীয় অংশের জন্য। তাহলে u ধরলে আমি এখান থেকে লিখতে পারবো, এই যে এই লাইন যদি সরাসরি লিখি, du by dx equal to 2, তার মানে 2 into dx। তাহলে তুমি এখান থেকে লিখতে পারবে dx equal to du by 2 দ্বিতীয় অংশের জন্য। তাহলে আমার এখানে 1/8 ছিল ইন্টিগ্রেশন 2x minus 3 কে u ধরেছি, u to the power half, আর du by 2। তাহলে কত হচ্ছে, এই 2টা বাইরে চলে আসবে, তাহলে 1/16 z to the power half। z to the power half কে ইন্টিগ্রেশন করলে কত হবে, z to the power 3/2 divided by 3/2। x to the power n এর সূত্র, integration of x to the power n dx equal to x to the power n plus 1 by n plus 1। আমরা একটু বড় হয়েছি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আমরা এটা আগে ভেঙে দেখাইনি, সরাসরি লিখতে পারি। আর এখানেও হবে 1/16 u to the power 3/2 divided by 3/2 plus 6। তাহলে কত হচ্ছে 1/16 into 2/3, আর z এর মানটা বসিয়ে দাও, z এর মান ছিল 2x plus 5 whole to the power 3/2। 1/16 into 2/3, u এর মানটা বসিয়ে দাও, সেটা ছিল 2x minus 3 whole to the power 3/2 plus 6। তাহলে কত হচ্ছে 1/24 স্যার। 24, 1/24। তুমি ইচ্ছা করলে এটাকে কমনও নিয়ে নিতে পারো, 1/24, তাহলে 2x plus 5 whole to the power 3/2 আর প্লাস 2x minus 3 whole to the power 3/2 plus 6। দেখো আমি কিন্তু এই লাইন থেকে এখানে আসতে পারতাম, এই লাইন থেকে আমি এখানে আসতে পারতাম, এটা আমার জন্য সহজ, কঠিন হতে পারে। এই যে এই 2x plus 5 কে আমি x হিসেবে ধরবো, তাহলে x to the power half, x to the power half মানে কত 3/2, আর x এর সহগ কত 2। হ্যাঁ, x এর সহগ 2 দিয়ে কি করতে হবে, তাহলে ভাগ করতে হবে, তাহলে 16 আর 3/2 এর জন্য 3, হ্যাঁ 24। যাই হোক, আমরা বোঝা দরকার, আমরা ভেঙে ভেঙে দেখালাম। কি বুঝতে পেরেছো সবাই? जी सर। সূর্য, তোমার কি অবস্থা? জি স্যার, বুঝতে ওকে, ভেরি গুড। এবার আমরা যাব 10.3। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অনির্দিষ্ট যৌগজ নির্ণয়ের বিভিন্ন কলা কৌশল।
বিভিন্ন কলা কৌশল বা বিভিন্ন টেকনিক। আমরা আগেও বলেছি যে ম্যাথমেটিক্স হলো মোর টেকনিক্যাল সাবজেক্ট, তার মধ্যে ইন্টিগ্রেশন আরো বেশি technical। হ্যাঁ, এই টেকনিক গুলো আমাদেরকে জানতে হবে। টেকনিক গুলো আমরা যত ইফেক্টিভলি প্রয়োগ করতে পারবো, আমাদের প্রবলেম সলভ করা তত সহজ হবে। আচ্ছা, তার আগে আমি তোমাদের বলি, আমরা এই পর্যন্ত যে কয়টা ফর্মুলা তোমাদেরকে দিয়েছিলাম একটু লিখে নিতে পারো, লিখে নাও। আমরা কিন্তু তোমাদেরকে ইন্টিগ্রেশন অফ tan x এই ফর্মুলাটা দেই। ইন্টিগ্রেশন অফ tan x লিখে নাও, আমি তারপর দেখাচ্ছি কিভাবে আসে। ইন্টিগ্রেশন অফ tan x এটা সমান হবে হচ্ছে লগারিদম অফ sec x প্লাস c। ওই যে বললাম লগের আর্গুমেন্টটা ধনাত্মক হতে হবে, যার জন্য আমরা এটার সামনে প্লাস চিহ্ন দিয়েছি। ln sec x ইন্টিগ্রেশন অফ tan x dx হবে ln sec x। এটা মুখস্থ রাখতে হবে, এমনিতে পরীক্ষা আসতে পারে যে tan x কে ইন্টিগ্রেশন করলে কত হয়। এমসিকিউ তো অনেক সময় দিয়ে দেয় ln sec x, ln cos x, ln cosec x, ln sin x। কাজে সঠিকটা না জানলে তখন আনসার করে। তো গ্রুপ ইন্টিগ্রেশন অফ cot x dx, ইন্টিগ্রেশন অফ cot x dx হচ্ছে মাইনাস লগারিদম অফ cosec x প্লাস c। ইন্টিগ্রেশন অফ cot x dx হচ্ছে মাইনাস লগারিদম অফ cosec x প্লাস c। ইন্টিগ্রেশন অফ cosec x এটাও কিন্তু আমি দেইনি তোমাদেরকে আগে। cosec x ইন্টিগ্রেশন অফ cosec x dx ইকুয়ালস টু হবে লগারিদম অফ tan x by 2 plus c। ইন্টিগ্রেশন অফ এর সূত্র মুখস্থ রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ cosec x dx equals to ln tan x by 2 plus c। integration of sec x dx, integration of sec x dx হচ্ছে logarithm of tan pi by 4 plus x by 2, logarithm of tan pi by 4 plus x by 2। এটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে, আরেকটা ফর্মুলা হতে পারে logarithm of sec x plus tan x, sec x plus tan x plus integration of sec x dx হলো logarithm of sec x plus tan x। এই কয়টা আমি আপাতত লিখে দিলাম, এই চারটা আমি লিখলাম। এই চারটার উপর ডিপেন্ড করে আমি এখন প্রবলেম করব। এগুলো কিন্তু সূত্র। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি এখন, ইন্টিগ্রেশন f prime of x by fx divided by f of x dx equals to logarithm of fx plus c। আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি, সেখানে আমরা বলেছিলাম যে কোন একটা ফাংশনের ডেরিভেটিভ বা অন্তরজকে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করি। যেমন y ইকুয়াল টু যদি f অফ x হয়, তাহলে আমরা dy dx অথবা y1 অথবা f প্রাইম অফ x, এটাকে আমরা বলি হলো ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরজ। মনে আছে? তাহলে কোন একটা ভগ্নাংশ ফাংশনের তোমার হর যদি ডেরিভেটিভ হয় ওই ফাংশনের, তাহলে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে হবে লগারিদম অফ সেই ফাংশন fx। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, ইন্টিগ্রেশন f প্রাইম অফ x বাই fx dx ইকুয়ালস টু ln fx প্লাস c। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র। আমরা এটার উপর ভিত্তি করে এখন কিছু প্রবলেম করব। আসো প্রথম যে প্রমাণটা, ইন্টিগ্রেশন অফ tan x dx, এটা এগুলো যদিও তোমাদের বইতে পেজ নাম্বার 278 লিখে রাখতে পারো, পেজ নাম্বার 278, 278 পেজে এইগুলো এই ফর্মুলাগুলোকে সব এস্টাবলিশ করে দেওয়া আছে। তবু আমি এক দুটো প্রমাণ দেখাই দিচ্ছি, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। যেমন ইন্টিগ্রেশন অফ tan x dx,
এটাকে আমি লিখতে পারি tan x কে লিখতে পারি sin x বাই cos x dx। এখন এই যে সূত্রটাকে আমি যেটা বললাম যে নিচে যদি f of x থাকে আর উপরে যদি তার ডেরিভেটিভ থাকে তাহলে আমরা এটাকে লগারিদম দিয়ে লিখতে পারি, অথবা তুমি প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করতে পারো। প্রতিস্থাপন পদ্ধতি আমরা বলেছিলাম যে কোনো একটা ফাংশনকে ধরবো, ধরে সেটাকে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে পাশে যে ফাংশনটা থাকবে সেটা আমরা পাবো। যেমন আমি যদি এখানে ধরি z ইকুয়াল টু cos x, আমি যদি cos x কে z ধরি, ঠিক আছে, তাহলে dz বাই dx ইকুয়াল টু কত হবে বলতো? cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? মাইনাস sin x। তাহলে আমি লিখতে পারবো dz ইকুয়াল টু মাইনাস sin x dx। তার মানে আমি এখান থেকে লিখতে পারছি sin x dx ইকুয়াল টু মাইনাস dz, sin x dx ইকুয়ালস টু মাইনাস dz, ঠিক তো? সুতরাং আমার যে ইন্টিগ্রেশন অফ tan x dx যেটা ছিল, এখানে দেখো এই sin x dx এর পরিবর্তে আমি লিখতে পারছি মাইনাস dz, আর cos x কে আমি ধরেছিলাম হলো z। তাহলে এই মাইনাসটাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে ইন্টিগ্রেশন 1/z dz, বলো তো এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? 1/z কে ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস তো আছেই, ln মডুলাস অফ z প্লাস c, তার মানে মাইনাস ln z বলতে আমি কাকে ধরেছিলাম? cos x। দেখো এটাও কিন্তু সঠিক, এই যে ln sec x লিখেছি না, আমি যদি লিখি মাইনাস ln অফ cos x, এটাও কিন্তু সঠিক, মাইনাস ln cos x প্লাস c ইকুয়াল টু মাইনাস ln মডুলাস অফ cos x প্লাস c। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে মাইনাস ln cos x থেকে ln sec x টা কিভাবে আমার আসবে? দেখো আমরা সূচকের নিয়মে লিখতে পারি এটাকে লগারিদম অফ 1/cos x, অর্থাৎ এই মাইনাসটাকে আমি cos x এর পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারি না? অর্থাৎ আমি এটাকে cos x টু দি পাওয়ার -1 লিখতে পারি না? এই যে -1টা আমরা জানি লগারিদমের ক্ষেত্রে কি হয়, লগারিদম অফ x টু দি পাওয়ার m সমান হচ্ছে m ln x, মনে আছে? তাহলে ln cos x টু দি পাওয়ার -1 কে আমি লিখতে পারি -ln cos x। তো ln cos x টু দি পাওয়ার -1 মানে x টু দি পাওয়ার -1 মানে কি 1/x না? তাহলে cos x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/cos x। ও c ছিল, c থাকবে কিন্তু সাথে সাথে c থাকবে, c থাকবে। তাহলে ln 1/cos x মানে হচ্ছে sec x প্লাস c। তাই তাহলে ইন্টিগ্রেশন অফ tan x সমান হচ্ছে, আমি প্রথমটা করলাম ln sec x প্লাস c, বাকি এই তিনটা cot x cosec x sec x তিনটা বইতে করে দেওয়া আছে, তোমরা অবশ্যই করবে, অবশ্যই করবে, কারণ করলে কনসেপশনটা ক্লিয়ার হবে। করবে তো বাসায় নাকি? জি জি স্যার। স্যার। অবশ্যই করবে। ওকে, এবার আমি একটি অনুশীলনের দিকে যাই, আমি অনুশীলনের দিকে যাই এবার, সেটা হচ্ছে 10.3 10.3 সূত্রগুলো আমার ডান পাশে থাকুক, আমার ডান পাশে থাকুক, এই সূত্রগুলো অনেকদিন ধরে ব্যবহার করতে হবে আমাদেরকে। প্রথম যে ম্যাথটা রয়েছে সেটা দিকে আমি আসতে চাই, ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x স্কয়ার
dx। এখানে আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিটাকে আরো ভালো করে এখানে আমরা বুঝতে পারবো। এটাও প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে পড়বে, এখানে আমরা এটাকে আরো ভালো করে উপলব্ধি করতে পারবো। দেখো, প্রতিস্থাপন পদ্ধতির মূল কথা হচ্ছে দুইটা ফাংশন থাকবে, সাধারণত গুণফল রূপে, ভাগফল রূপেও থাকতে পারে। সেই ক্ষেত্রে যে কোনো একটা ফাংশনকে বা যে কোনো একটা ভ্যারিয়েবলকে একটা নতুন ভ্যারিয়েবলের ধরে এটাকে ডিফারেন্সিয়েট করলে ওর সাথে পাশে যেটা গুণফল রূপে থাকবে বা ভাগফল রূপে থাকবে সেটাকে খুঁজে পাওয়া যায়, সেটাকে আমি প্রতিস্থাপন করি ডিএক্স সহ। যেমন এখানে যদি আমি ধরি প্রতিস্থাপনটা যদি আমি এইভাবে করি, এক্স স্কোয়ার যদি আমি জেড ইকুয়াল টু, আমি যদি এক্স স্কোয়ার ধরি, আমাকে ঠিক মতো ধরতে হবে, না ধরলে কিন্তু আরো জটিল থেকে জটিলতর হয়ে যায়। তাহলে এই জেডটাকে আমি ডিফারেন্সিয়েট করব, নিয়ম হচ্ছে ধরার পরে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে? তার মানে আমি এখান থেকে লিখতে পারবো dz ইকুয়াল টু 2x dx। এখন আমি একটু এদিকে তাকাই, এই যে দেখ, এই যে x আর হলো এই যে dx, এই যে x আমি দেখাচ্ছি, তারপর আমাকে x আর হলো dx, এটাকে আমি একসাথে লিখব। তাহলে এই x dx এর পরিবর্তে আমি কি লিখতে পারছি? dz বাই 2। কি আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। এই dx এর পরিবর্তে আমি dz বাই 2 লিখতে পারি, বা প্রয়োজনে তুমি যদি মনে করো আমি আবার একটু সাজায় লিখি x dx, তাহলে ব্যাপারটা সহজ হয়ে গেল, যদি দরকার নেই। তাহলে এই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x স্কয়ার কে আমি z ধরেছি, x dx এর পরিবর্তে লিখলাম dz বাই 2, অর্থাৎ পুরো ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে গেল। তাহলে হাফটা বাইরে চলে আসবে, e টু দি পাওয়ার z dz। এখন e টু দি পাওয়ার z কে আমি ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? ইন্টিগ্রেশন করব, কার সাপেক্ষে? z এর সাপেক্ষে। তাহলে কত হবে? e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z ই পাওয়া যায়, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায়। কি ভুলে গেছো? তাহলে e টু দি পাওয়ার এখন z এর জায়গায় বসিয়ে দাও x স্কয়ার প্লাস c। তবে এই পদ্ধতিটা প্রয়োগ করার সময় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আমি যখন বসাবো তখন এখানে আমি x এবং z একসাথে দুইটা ফাংশনকে রাখতে পারবো না, দুইটা চলরাশিকে রাখতে পারবো না। হয় x থাকবে অথবা z থাকবে। x থাকলে সবগুলোই x থাকবে, যেমন আমি সাজিয়ে নিয়েছি সবগুলোকে x লিখেছি, এখানে আমি z এর চলে আসছি। আমি যদি মনে করি যে অর্ধেক আমি x রাখবো অর্ধেক আমি z রাখবো, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, সেটা কিন্তু করা যাবে না, কারণ ইন্টিগ্রেশন চিহ্ন কিন্তু এখানে একবারই আছে, এটাকে একটা চলরাশির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, সেই জন্য চলক কিন্তু একটাই থাকবে। আমরা যখন আরেকটু বড় হব তখন আমরা দেখতে পাবো ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, দুইটা ইন্টিগ্রেশন চিহ্ন থাকতে পারে, তিনটা ইন্টিগ্রেশন চিহ্ন থাকতে পারে, চারটা ইন্টিগ্রেশন চিহ্ন থাকতে পারে, n সংখ্যক ইন্টিগ্রেশন চিহ্ন থাকতে পারে। হ্যাঁ, তাহলে সেজন্য আমরা বলেছি প্রতিস্থাপন করার পর আমরা যে ফাংশনটাকে প্রতিস্থাপন করব বা যে চলকটাকে করব সেটা একটা চলকে রূপান্তর করব। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তাহলে এই 1 নম্বরের মধ্যে এরকম অনেকগুলো ম্যাথ আছে, আমি আমি একটু 2 নম্বরটা করতে চাই, আমি একটু সহজ হলো 2 নম্বরটা করতে চাই, আমার আগে ধারণাটা আবার একটু হয়ে না। সেটা হচ্ছে 2 নম্বরটা ছিল হলো ইন্টিগ্রেশন cos x cos sin x, cos ব্র্যাকেটে হচ্ছে sin x, অর্থাৎ cos এর আর্গুমেন্টটা হচ্ছে হলো sin x, cos এর আর্গুমেন্ট হচ্ছে sin x। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এখানে আমি প্রতিস্থাপন করব, কাকে ধরে আমি প্রতিস্থাপন বলতে পারবো? sin x, ভেরি গুড। কেন আমি sin x কে ধরবো? কারণ sin x কে যদি আমি ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি cos x পেয়ে যাব, cos x dx পেয়ে যাব। দেখেছো, আমার শুধুমাত্র ওই এই ইন্টিগ্রেশনে তোমরা ডান পাশে দাগ দিয়ে ডান পাশে দিবে, তাহলে তোমাদের পেজ ইয়েটা ঠিক হবে, ম্যানেজমেন্টটা ঠিক হবে। আমরা ধরি z ইকুয়াল টু sin x, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো dz ইকুয়াল টু sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x into dx, তার মানে এই cos x dx এর পরিবর্তে আমি লিখতে পারবো হলো dz,
আর এখানে আমি লিখতে পারবো cos z। তাহলে ইন্টিগ্রেশন cos z কি dz। তো cos z কে ইন্টিগ্রেশন করলে কত হয়? কি sin z না? cos z কে ইন্টিগ্রেশন করলে হবে sin z। sin আর z এর মানটা বসিয়ে দিব, তাহলে sin x প্লাস c। এই 10.3 প্রশ্নমালাটা কিন্তু অনেক বড়। তুমি মনে রাখবা এখানে 21টা প্রবলেম আছে। 21টা প্রবলেম মানে 21টা নিয়ম, 21টা টেকনিক, অনেকটা এরকম। কাজেই প্রত্যেকটা জিনিসই পড়তে হবে, এবং প্রথম থেকে আমি আবারও বলছি ভালো করে পড়লে কোনো সমস্যা না, ধাপে ধাপে গেলে কোনো সমস্যা না। কিন্তু তুমি যদি কোনো একটা ধাপ মিস করে ফেলো তাহলে পরের ধাপে গেলে বিপদে পড়ে যাবে। একের আমি আরো কিছু করবো এখান থেকে, 1 নাম্বার থেকে আমি এবার যাচ্ছি 7 নাম্বারে, নাম্বার 7। মাঝখানে এগুলো তোমাদের করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। যদি কোনোটা বাদ দিতে আমি সেটা বলে দিই। 7 নাম্বার হচ্ছে 1/x স্কয়ার ইন্টিগ্রেশন 1/x স্কয়ার sin 1/x dx প্রতিস্থাপন করতে হবে। 1/x স্কয়ার sin 1/x dx এটাকে আমি কিভাবে প্রতিস্থাপন করব? হ্যাঁ, কাকে ধরতে পারি বলো তো? স্যার 1/x। 1/x, গুড। 1/x তার মানে x টু দি পাওয়ার -1। আমি যদি z কে x টু দি পাওয়ার -1 ধরি, তাহলে এই z কে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, সরাসরি dz লিখতে পারি। তাহলে এটা কত হবে? আচ্ছা ভেঙে দেখাই, dz বাই dx হবে হলো n x টু দি পাওয়ার n -1, তার মানে -1/x স্কয়ার। তার মানে dz ইকুয়াল টু হবে -1/x স্কয়ার dx। dz ইকুয়াল টু হবে -1/x স্কয়ার dx। বুঝতে পারছো এই লেখাটা? জি -1/x স্যার। স্কয়ার dz। হ্যাঁ, তো আমার তো আসলে কি ছিল, আমার ছিল হলো 1/x স্কয়ার dx। তাহলে মাইনাস টাকা আমি এর পাশে নিয়ে আসি, অসুবিধা নেই, বুঝলেই হলো। অর্থাৎ আচ্ছা, আমি আরো কয়েকটা ফর্মুলা না লিখে দিলে তোমাদের কিছু সামনের দিকে যেতে পারছি না। আমি আরো কয়েকটা এগুলো লিখেছো না তোমরা? এগুলো সব লিখে হচ্ছে না সবার ডান পাশে ফর্মুলা গুলো? জি স্যার। আরো স্যার এগুলো কয়েকটা লিখছি। ফর্মুলা লিখে নাও, আরো কয়েকটা ফর্মুলা লিখে নাও। এগুলোকে বলা হয় আদর্শ যোগজ। 1 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। এখানে a বলতে a যে কোনো রিয়াল নাম্বার। ইন্টিগ্রেশন অফ dx বাই
a square plus x square equals to 1 by a tan inverse x by a plus c. এখানে x টা হচ্ছে রিয়েল নাম্বার। এখান থেকে আমি একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি dx by 1 plus x square equal to tan inverse x plus c। এটা এই ফর্মুলা থেকে লেখা যায় a এর মান যদি 1 হয়, দেখো a equal to 1 হলে কিন্তু আমি এটা লিখতে পারি, পারি না? a এর মান যদি 1 হয় তাহলে 1 by 1 plus x square equal to tan inverse x। দেখো কত সহজ মনে রাখ। তোমরা নিশ্চয়ই জানো tan inverse x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? কি ভুলে গেছো? 1 by 1 plus x square। এখন যদি আমি এই 1 by 1 plus x square কে ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো হলো tan inverse x। আর এটা বিয়োগ করতে হবে। কত সহজ। এবং আরো সহজ দেখো, আমি যদি এই দিকে একটা ইন্টিগ্রেশন চিহ্ন প্রয়োগ করি, এখানেও একটা ইন্টিগ্রেশন চিহ্ন প্রয়োগ করি, তাহলে এই ইন্টিগ্রেশন চিহ্ন আর এই dx চিহ্নটা কেটে যাবে। তাহলে 1 by 1 plus x square dx, এই যে 1 by 1 plus x square dx equals to tan inverse x। বুঝতে পারলা? আমরা যে বলি ডিফারেন্সিয়েশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ইন্টিগ্রেশন। অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে যোগজীকরণ করা। যোগজীকরণ হচ্ছে সাম করা, যোগ করা। আমি একটা বিল্ডিং তৈরি করব, প্রথম একটা ইট দিয়েছি, তার সাথে আরেকটা ইট দিলাম, আরেকটা ইট দিলাম, আরেকটা ইট দিলাম, দিতে দিতে একসময় দেখা গেল যে আমার এটা কি হয়ে গেল, একটা বিল্ডিং তৈরি হয়ে গেল। তাহলে আমি সাম করলাম, ছোট ছোট ইট গুলোকে আমি সামেশন করে 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 একটা বিল্ডিং তৈরি করে ফেললাম। আর যদি আমরা বিল্ডিংটাকে ভাঙতে চাই, তার মানে ডিফারেন্সিয়েশন করতে যাবো। ডিফারেন্সিয়েশন করলে কোনো ফাংশনের মান কমে, ইন্টিগ্রেশন করলে কোনো ফাংশনের মান বাড়ে। তাহলে যখন আমি ডিফারেন্সিয়েশন করতে যাব তখন আমি আবার ওইভাবে ভাঙবো, একটা একটা করে ইট ভাঙবো। হয়তো বেশিও ভাঙতে পারি, কিন্তু আমরা বোঝানোর জন্য বলছি প্রথম উপরে ইটটা ভাঙবো, তারপর একটা ভাঙবো, তারপর একটা ভাঙবো, মানে আস্তে আস্তে কমতে 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 একদম একই ভাবে নিচে চলে আসবে। তার মানে ইন্টিগ্রেশন করলে যেই হারে কোনো ফাংশনের মান বাড়ে, ডিফারেন্সিয়েশন করলে একই হারে ওই ফাংশনের মান কমতে থাকে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। এরপরে আসো ইন্টিগ্রেশন dx by a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা প্রমাণ দেওয়া আছে বইতে, পেজ নাম্বার 279। এগুলো পেজ নাম্বার 279 এ প্রমাণ করে দেওয়া আছে, আমি প্রমাণ দেখাবো না। পেজ নাম্বার 279 এ প্রমাণ আছে, তোমরা প্রমাণটা দেখে নিতে পারো। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ইন্টিগ্রেশন dx by a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে 1 by twice a লগারিদম অফ a plus x, a plus x by a minus x plus c। a plus x, a plus x by a minus x plus c। এটা হচ্ছে হলো, এটা এখানে এটা স্কয়ার মাইনাস a স্কয়ার। dx by x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু হবে 1 by twice a logarithm of x minus a by x plus a। আরেকটা সূত্র integration dx by root over of a square minus x square equals to sin inverse x by a plus c। c তো থাকবেই, আমরা বলেছি সব ক্ষেত্রে আমরা c যোগ করব। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদেরকে সব জায়গায় c যোগ করতে হবে। ddx of integration of dx by
a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x বাই a। ঠিক আছে? এই কয়টা আমরা ফর্মুলা লিখেছি, এটা নিচে লিখো, আমার জায়গা নেই। যদি আমি a ইকুয়াল টু 1 ধরি, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x প্লাস। তোমাদের নিশ্চয় মনে আছে ddx অফ sin ইনভার্স x কে বলতে পারে? গুড, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওই যে বললাম, এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করতে চাই 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx, তাহলে কত হবে? sin ইনভার্স x। আগের মতোই ইন্টিগ্রেশন চিহ্ন ডানেও দিচ্ছি, ইন্টিগ্রেশন চিহ্ন বামেও দিচ্ছি, তাহলে এই ইন্টিগ্রেশন চিহ্ন আর এই dx ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান হবে sin ইনভার্স x, এখানে একটা dx দিতে হবে। আচ্ছা, আরো কিছু টেকনিক আছে, সেটা আমরা পরে যাব। আমরা এই কয়টা দিয়ে আমরা এখন আবার প্রবলেমে যাব। লিখেছো তো সবগুলো? আমরা আবার 10.3 তে যাচ্ছি। 10.3 আমরা এক নাম্বার শেষ করতে পারিনি। এক নম্বরে আমাদের আরেকটা প্রবলেম করবো, এই জন্য আমি এখানে ফেরত আসছি। এটা হচ্ছে 1-9 ইন্টিগ্রেশন x স্কয়ার dx বাই 1 মাইনাস x টু দি পাওয়ার 6। আমরা কিন্তু মোটামুটি ইন্টিগ্রেশনের একটু গভীরে চলে আসছি। হ্যাঁ, মিড লেভেলে আমরা আছি এখন। হ্যাঁ, মিড লেভেলে আছি। ইন্টিগ্রেশন x স্কয়ার dx বাই 1 মাইনাস x টু দি পাওয়ার 6। ডান পাশে আমার ফর্মুলাগুলো আছে, আমরা এটাকে প্রতিস্থাপন করে আমরা এটাকে তারপরে আমরা প্রয়োগ করব। কাকে ধরবো বলো তো? এখানে কাকে ধরতে পারি? আচ্ছা, একটু কঠিন তোমাদের জন্য এটা। আমি এখানে 1 মাইনাস এটাকে লিখতে পারি x কিউব হোল স্কয়ার, লিখতে পারি না? আমি এই x কিউব কে আমি z ধরি, তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3x স্কয়ার dx, এই যেটা, এই x স্কয়ারের জন্য আমি x কিউব বানিয়ে নিয়েছি, কারণ x স্কয়ার এখানে ছিল। না হলে আমি এটাকে x স্কয়ার হোল কিউব লিখতে পারতাম, কিন্তু x স্কয়ার হোল কিউব লিখলে আমার কাজ হতো। তাহলে আমি এখান থেকে লিখতে পারছি x স্কয়ার dx ইকুয়াল টু dz বাই 3। তোমাদের কি 4:30 পরে কারো পড়া আছে? 4:30 থেকে? জি না স্যার। কার আছে? জি, কার? রবিউল? আমার নাই স্যার, না বললাম আমি। জুনাইদের আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, আমি ছেড়ে দিব, 4:30 ছেড়ে দিব। দেখো, তাহলে এই x স্কয়ার dx এর পরিবর্তে আমি লিখতে পারি dz বাই 3, আর এইটাকে আমি লিখতে পারি 1 মাইনাস x কিউব কে আমি z ধরেছি, তাহলে 1 মাইনাস z স্কয়ার। বোঝা গেল এই লাইনটা থেকে এই লাইনটা? বলো, কথা বলো। এই লাইন দেখা যাচ্ছে তো? 1/3 টা ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, dz বাই 1 কে আমি লিখতে পারি 1 মাইনাস z স্কয়ার। এই যে, কোথায়? এই যে, হ্যাঁ, নাই, পাশে তো। কোথায় আছে? এই যে, আমি যদি এখানে আসি, এই যে, এটাকে 1 কে মনে করো 1 স্কয়ার দিয়ে, 1 স্কয়ার, তাহলে কোন সূত্রে পড়ে? dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, 1/2 ln a প্লাস x বাই a।
এই যে সূত্র, তাহলে এখানে হবে 1/2 ও 3 তো আগেই ছিল, 1/3 তো আগেই ছিল, আর ফর্মুলার জন্য হবে 1/2 a, a মানে 1 লগারিদম অফ মডুলাস a প্লাস x, তার মানে 1 প্লাস z বাই 1 মাইনাস z প্লাস c, তাহলে কত হবে? ইকুয়াল টু 1/6 লগারিদম অফ 1 প্লাস z, z মানে আমি কাকে ধরেছিলাম, x কিউব বাই 1 মাইনাস x কিউব প্লাস c। এটা হবে আমার রেজাল্ট। এই 1 নম্বরের মধ্যে 12টা প্রবলেম আছে, আমি কয়েকটা করে দিলাম, বাকিগুলো তোমাদের করতে হবে। আমি এবার যাচ্ছি 2 নম্বরে। 2 এর কোনটা করব? 2 নম্বরটা ইন্টিগ্রেশন e to the power x dx by 1 plus e to the power 2x। দেখো e to the power x dx by 1 plus e to the power 2x, এখানে আমার আগে প্রতিস্থাপন করতে হবে, তারপর প্রতিস্থাপন করে আমাকে ফর্মুলায় ফেলতে। মনে করো আমি যদি এখানে z ইকুয়াল টু যদি e to the power x কে ধরি, এটাকে লেখা যায় e to the power x dx 1 plus e to the power x whole square লেখা যায় না? তাহলে dz সমান কত হবে? e to the power x কে ডিফারেনশিয়েট করলে কত হয়? e to the power x না, তাহলে dz ইকুয়ালস টু হবে e to the power x into dx। তাহলে কি হচ্ছে দেখো, উপরে হচ্ছে dz বাই 1 প্লাস z স্কয়ার। দেখো তো ফর্মুলাটা বোর্ডে কিন্তু আছে, কোন ফর্মুলাটা হবে? ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু tan ইনভার্স x। তার মানে আমরা এটা লিখতে পারবো tan ইনভার্স z প্লাস c, তার মানে tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c। আমি যদি ঠিকমতো প্রতিস্থাপন করতে পারি, টেকনিকটা যদি আমি ঠিকমতো প্রয়োগ করতে পারি, তাহলে আমি খুব সহজেই কিন্তু এটাকে ফর্মুলার মধ্যে ফেলতে পারবো। তোমাদের কাছে ইন্টিগ্রেশন কঠিন মনে হচ্ছে? অনেকের কাছে ইন্টিগ্রেশন খুবই কঠিন, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে ইন্টিগ্রেশন খুব কঠিন, এবং পরীক্ষা হলে দেখা যায় যেটা স্টুডেন্টরা এটা আনসার করে না, বরঞ্চ এটা আনসার করলে মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখান থেকে নাম্বার কাটা যাওয়ার কোনো সুযোগ নেই। এটা করলে 4 মার্কস থাকলে 4 মার্কসে দিতে হবে, পয়েন্ট কাটার কোনো সুযোগ নেই, একদম মানে কোরআনের আয়াতের মতো 100-তে 100। যারা ইসলামিক স্টাডিজ পড়ে ওরা দেখবা সব ফার্স্ট ক্লাস পায়, 100-তে 100 পায়, 90-তে 90 পায়, ওরা হাদিস হুবহু লিখে দিয়ে আসে, হাদিস তো আর পরিবর্তন করা যাবে না। ঠিক ম্যাথমেটিক্স এরকম, এই ইন্টিগ্রেশন গুলো এর মধ্যে আসলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। আর এটা খুব ইন্টারেস্টিং জিনিস, যদি আমি প্রথম থেকে ভালো করে শিখে যাই তাহলে আমার জন্য খুবই সুবিধা, পরবর্তীতে আমি আরো ইন্টারেস্ট পাবো এর মধ্যে। তো 2 এর মধ্যে থেকে আমি আরেকটা ম্যাথ করে শেষ করে দিচ্ছি 2 নাম্বার থেকে। এটা হচ্ছে 2 এর 7 নাম্বার। 2 এর 7 নাম্বার, তোমরা যদি এর মধ্যে আরো প্রবলেম বের হয় সেটা অবশ্যই বলবে, এর মধ্যে স্বাভাবিক, আমাকে বললে আমি করে দিই। 7 নাম্বার কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস। এই ম্যাথটা আর এই একটু আগে যে ম্যাথটা করলাম দুইটা আসলে একই। এই ম্যাথটা আর আগের ম্যাথটা কিন্তু একই। কেন এক দেখো তো, তুমি যদি এটাকে e টু দি পাওয়ার x দ্বারা লগ এবং হরকে গুণ করো তাহলে হয় e টু দি পাওয়ার 2x প্লাস 1।
অর্থাৎ e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার dx। ঠিক কি না? আগেরটা এরকম ছিল না? লব এবং হরকে e টু দি পাওয়ার x দ্বারা গুণ করেছি, তাহলে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার x। দেখো আগেরটা কিন্তু এতবার পরীক্ষায় আসে নাই, কিন্তু এইটা অসংখ্য বার পরীক্ষায় আসছে। তাহলে কি বাকি দুটো করা লাগবে? কি কথা বলো? লাগবে না। তাহলে আরেকটা একটু করে নেই, যেটা করা হলো 9 নাম্বারটা একটু দেখি। 9 নাম্বার, নাম্বার 9, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x into 1 plus x divided by cos square x into e to the power x। একটু কঠিন, একটু কঠিন। এটা বাকিটুকু করে নেবা। দেখো এখানে আমি কাকে প্রতিস্থাপন করব, এখানে আমি কাকে প্রতিস্থাপন করব এটা দেখে হুট করে বোঝাটা আসলে মুশকিল, কিন্তু আমি বুঝতে পারছি। আমি ধরি z ইকুয়াল টু x e টু দি পাওয়ার x, তাহলে উভয় দিকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এটা কোন ফর্মুলা ডিফারেন্সিয়েট করবে বলো তো? আমি উভয় দিকে d dx অপারেটর প্রয়োগ করেছি, u v এর ফর্মুলা। প্রথম ফাংশন পুরো জিনিস এই জন্য মনে করে দিলাম, আবার না হলে একবারই লিখে ফেলতাম। এটা না, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যোগ দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ, তাহলে x d dx অফ e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ইনটু 1, তার মানে e টু দি পাওয়ার x কমন পেলে x প্লাস 1। বাম পাশে আমার ছিল dz বাই dx, তাহলে dz ইকুয়াল টু লেখা যাবে e টু দি পাওয়ার x ইনটু x প্লাস 1 ইনটু dx। এটা কিন্তু অন্তরীকরণ, একটা অন্তরীকরণে একটা বড় প্রবলেম করে ফেলি। তাহলে কি হবে? সুতরাং ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x dx বাই cos স্কয়ার x e টু দি পাওয়ার x সমান সমান লেখা যাবে ইন্টিগ্রেশন এই e টু দি পাওয়ার x x প্লাস 1 dx এর পরিবর্তে লেখা যাবে dz, আর নিচে লেখা যাবে cos স্কয়ার। কত সহজ হয়ে cos স্কয়ার x e টু দি পাওয়ার x কে আমি z ধরেছিলাম, তাহলে সেটা আমার z হয়ে। তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার z dz। sec স্কয়ার z কে ইন্টিগ্রেশন করলে কত হয়? tan z প্লাস c, তার মানে tan x e টু দি পাওয়ার x প্লাস c। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা এইটুকু পর্যন্ত রাখলাম। 10.3 অনুশীলনীর 2 নাম্বার পর্যন্ত করেছি। 2 নাম্বারের মধ্যে প্রবলেম রয়েছে 11টা, 1 নাম্বারে প্রবলেম আছে হলো 12টা। আমরা পরবর্তী ক্লাসে 3 নাম্বার থেকে শুরু করব নতুন নিয়ম। যদি এর মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে আমাকে বললে আমি সেটা করে দেব। সেটা কালকে, তাই তো? কালকে তো 3টাই নাকি? ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকি আমরা সবাই। ওয়ালাইকুম আসসালাম।